আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন কেমন আছেন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল আলম। বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা নিয়ে আমরা কথা বলে থাকি। দর্শক, আপনারা জানেন যে জ্বর এমন একটা সিমটম, আমরা জানি যে প্রতিটা মানুষ জীবনের কোনো না কোনো সময় জ্বরে ভোগেননি এমনটা খুব কমই হয়তো পাওয়া যাবে। এবং প্রত্যেকটা সিজনে আমরা জানি যে বছরের প্রত্যেকটা সময়ই কিন্তু কোনো না কোনোভাবে মানুষ জ্বরে আক্রান্ত হন, নানা কারণে যেটা হয়ে থাকে। আসলে এখনও একটা ওয়েদার আমরা জানি যে প্রচণ্ড গরম, বাইরে বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে। কিছুদিন আগে দেশে বন্যা হয়েছে, তারপরেও হয়তো সেই জায়গাগুলোতে জ্বরের প্রকোপ বেড়েছে। এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। জ্বর কেন হয়, কি কারণে হয়, কি করলে এটা প্রতিরোধ করা যাবে, এগুলো নিয়ে আমরা জানবো। জ্বর চিনবেন কিভাবে, এটা আমাদের আজকের বিষয়। এবং এই বিষয়ে আজকে আমাদেরকে যিনি জানাবেন তিনি বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার ঈশিতা বিশ্বাস, সহযোগী অধ্যাপক মেডিসিন বিভাগ, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল। ডাক্তার ঈশিতা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। দর্শক, চাইলে আপনারাও যোগ দিন আমাদের সাথে। সরাসরি পর্দায় দেখানো নম্বর রয়েছে। জ্বর সম্পর্কিত যে কোনো সমস্যা আপনারা প্রশ্ন করতে পারেন। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক যিনি আছেন তিনি চেষ্টা করবেন আপনাদের প্রশ্নগুলোর জবাব দেবার। আমরা আলোচনাটা একেবারে শুরু করি যে আসলে জ্বর কোনো রোগ নয়, আমরা জানি। তো জ্বরটা আসলে কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং প্রথমে আপনি বললেন যে জ্বর কোনো রোগ নয়। জ্বর আসলে মূলত একটি রোগের লক্ষণ বা উপসর্গ। আসলে যদি আমরা বলি, আমাদের শরীরের ভিতরের কোনো রোগের সতর্ক বার্তাই হচ্ছে জ্বর। এবং এই জ্বরটা হওয়ার যদি প্যাথোফিজিওলজি বা কারণটা বলি, আমাদের শরীরের ভেতরে যখন কোনো জীবাণু দ্বারা আক্রমণ হয় তখন দেখা যায় আমাদের শরীরের বিভিন্ন কোষ থেকে পাইরোজেন নামক কিছু পদার্থ নিঃসরণ হয়। এই নিঃসরণের মাধ্যমে আমাদের দেখা যায় তাপমাত্রা বাড়িয়ে দেয় এবং জ্বরের অনুভূতি হয়। এটা মূলত একটি জ্বরের সাথে লড়াই করার জন্যই আমাদের ইমিউনো সিস্টেমের একটি পদ্ধতি, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেয়। মানে ওরা দেখা যায় যে যখনই জীবাণুটা ঢুকে আমাদের শরীরের ভিতরে, আমাদের যে ইমিউনো সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে তারা আমাদের বিভিন্ন সেল বা কোষের ভিতরে কিছু পাইরোজেন, যারা তাপমাত্রা বাড়িয়ে দিবে, সেই ধরনের কিছু পদার্থ বের করবে। এর জন্যই আসলে মূলত আমাদের জ্বরের অনুভূতিটা হয়। কিন্তু তাহলে এটা একটা ডিফেন্স মেকানিজম। এটা একটা ডিফেন্স মেকানিজম। মানে শরীর যখনই হয়তো প্রোটেক্ট করতে চাইছে তখনই আসলে জ্বরটা তৈরি হচ্ছে আসলে। হ্যাঁ, এটা একটা ডিফেন্স মেকানিজম এবং রোগের সতর্ক বার্তা যে আমার ভিতরে কোনো রোগ বাসা বেঁধেছে, তখনই জ্বরটা হচ্ছে। তো কেন হয় আসলে সাধারণত জ্বরের কারণগুলো কি? আসলে জ্বরের কিন্তু অনেক কারণ। আচ্ছা, আমি যদি সহজ করে বলি, কিছু ইনফেকশাস বা সংক্রমণ কারণ রয়েছে, কিছু নন ইনফেকশাস। এবং আমাদের দেশের ইনফেকশাস কারণের মধ্যে বা সংক্রমণ কারণের মধ্যে মোস্ট কমনলি আমরা যেটা দেখি সেটা যেমন সর্দি, কাশি, জ্বর বা ইনফ্লুয়েঞ্জা যেটাকে আমরা বলি, ডেঙ্গু ফিভার, এটা আমাদের অতি পরিচিত একটি নাম। এছাড়া নিউমোনিয়া হতে পারে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, টনসিলাইটিস হতে পারে। মানে সংক্রমণ কারণের মধ্যে এটা ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে, এটা ভাইরাস দিয়ে হতে পারে, এটা ফাঙ্গাস দিয়েও হতে পারে। আবার কিছু দেখা যায় অসংক্রমণ কিছু কারণ রয়েছে বা নন ইনফেকশাস কিছু কারণ রয়েছে। যেমন এটার মধ্যে অনেক সময় ম্যালিগনেন্সি বা ক্যান্সারের মতো রোগও কিন্তু জ্বরের একটা বহিঃপ্রকাশ হতে পারে। অনেক সময় দেখা যায় কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসিলি, এই ধরনের অনেক সময় গুরুতর রোগেরও বহিঃপ্রকাশ কিন্তু জ্বর হতে পারে। মানে ইনফেকশনই যে শুধু হবে তা না, আসলে নন ইনফেকশন অনেক কারণও রয়েছে আসলে, সে কারণে জ্বরগুলো হয়। তো এখন একবারে বর্তমান সময়ে চলে আসি। এখন আপনি হাসপাতালে কাজ করেন, অনেক রোগী নিশ্চয়ই দেখছেন। আসলে তো কোন রোগীগুলো বেশি পাচ্ছেন জ্বর নিয়ে আসছে? আসলে জ্বরের রোগ তো আমরা সারা বছরই পাই, তবে অনেক সময় দেখা যায় সিজনাল বা ওয়েদারের উপর ভিত্তি করে কিছু কিছু রোগের প্রকোপ কিছু কিছু সময় আসলে বেড়ে যায়। যেমন জুলাই থেকে সেপ্টেম্বর এই সেশনটাতে সবচেয়ে বেশি আমরা যে রোগটা পেয়ে থাকি সেটা হচ্ছে ডেঙ্গু রোগ অলরেডি। এবং এটার ফ্রিকোয়েন্সি এটা বাড়ছে, বেশ বাড়ছে। এবং গত বছর তো অনেক বেশি প্রকোপ ছিল। গত বছরের মতো না হলেও কিন্তু এখন কিন্তু প্রতি অ্যাডমিশনে আমরা বেশ কিছু চেম্বারে, তারপর আমাদের হসপিটালে আমরা ডেঙ্গু রোগী পাচ্ছি। এছাড়া নিউমোনিয়া এটা পাচ্ছি। নিউমোনিয়া কি সারা বছরই আসলে? উইন্টার সিজনে একটু বেশি পাই, উইন্টার সিজনের দিকে একটু বেশি পাই। গরমেও পাচ্ছেন? হ্যাঁ, গরমেও পাই, বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ, তারপর বাচ্চা, তারপর যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম,
তাদের ক্ষেত্রে pneumonia পাই। হয়। আচ্ছা। তবে উইন্টার সিজনে দেখা যায় এটা একটু বেশি। বেশি প্রকোপটা বেড়ে যায়। আচ্ছা। এছাড়া দেখা যায় অ্যাকুট গ্যাস্ট্রোএন্টারাইটিস, ডায়রিয়ার পেশেন্ট কিন্তু দেখা যায় গরমকালে আসলে খোলা খাবার বা দেখা যায় অপরিচ্ছন্ন খাবার বা রাস্তার খাবার থেকে আমাদের ডায়রিয়া, দূষিত পানি, এটা কিন্তু আমরা সারা বছরই পেয়ে থাকি। আচ্ছা আচ্ছা। এছাড়া দেখা যায় এন্টারিক ফিভার, যেটাকে আমরা টাইফয়েড বলি। আচ্ছা। টাইফয়েডের রোগীও কিন্তু আমরা মানে সারা বছরই পেয়ে থাকি, এখনো পাচ্ছি। এছাড়া ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, টিউবারকুলোসিস, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ফাঙ্গাল ইনফেকশন। এছাড়া কিছু কমন ভাইরাল যেটা সর্দি কাশি বা মৌসুমী জ্বর, এটা তো সারা বছরই পাই, এখন বেশ পাচ্ছে যেহেতু ওয়েদারের একটা ভ্যারিয়েশন চলছে। মানে দেখা যাচ্ছে কিছুদিন গরম থাকছে, আবার ঠান্ডা হচ্ছে, মানে বৃষ্টি হলে আবার একটু ওয়েদার ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, তখন দেখা যাচ্ছে সর্দি কাশি জ্বর, এই জ্বরের রোগীও বেশ পরিমাণে পাচ্ছি আমরা। এখন একটা জিনিস, ডেঙ্গুতে আমরা আসবো, কিন্তু সাধারণ যে সর্দি জ্বর যেটা আমরা বলি আসলে, তো সেই জ্বরের সাথে ডেঙ্গু জ্বরের তফাৎ যদি করি, সেটা কি আসলে? সর্দি জ্বরের জ্বরটা কেমন? এটা খুব বেশি জ্বর আসে? না, যে কোনো ভাইরাল ইনফেকশনে কিন্তু আসলে তীব্র মাত্রার জ্বর হতে পারে, কিন্তু সর্দি কাশি বা ইনফ্লুয়েঞ্জায় অনেক সময় লো গ্রেড ফিভারও হতে পারে, 99, 100 এরকমও থাকতে পারে। অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে আসলে 102 বা 101। তবে ডেঙ্গুর ক্ষেত্রে এর মানে তাপমাত্রার তীব্রতা আরো বেশি হয়, 103-104 হতে পারে। আর ডেঙ্গুর ক্ষেত্রে যেটা হয়, প্রচন্ড শরীর ব্যথা থাকে, এবং যেটা নর্মাল সর্দি কাশি বা ইনফ্লুয়েঞ্জা বা মৌসুমী জ্বর যেটাকে আমরা বলি, সেই ক্ষেত্রে দেখা যায় যে নাক দিয়ে পানি পড়ছে, নাকটা বন্ধ হয়ে রয়েছে, গলাটা ব্যথা আছে, মানে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। ডেঙ্গুতে কি সাধারণত এটা থাকে না? মানে না, থাকতে পারে, দেখা যায় কনকমিটেন্ট থাকতে পারে, এবং অনেক সময় দেখা যায় ডিফারেনশিয়েট করাটা একটু কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন করে আসলে তখনই আসলে সমস্যাটা হয়। যেমন একটা জিনিস আপনাকে বলি, যেমন গত কয়েকদিন আগে একজনের সাথে আমার কথা হচ্ছিল, সে বলছে আমার জ্বর সর্দি কাশি, তো আমার তো ডেঙ্গু হয়নি, তাই না? সে নিজেই বলছে যে ডেঙ্গুতে তো এটা থাকে না। তখন আমি তাকে বললাম যে না, আসলে ডেঙ্গুর প্যাটার্ন তো চেঞ্জ হচ্ছে। 2019-এর পরে কিন্তু ডেঙ্গুর প্যাটার্নটা এবং মানে কিছু কিছু উপসর্গ নতুন ভাবে অ্যাড হয়েছে। তার মধ্যে একটা কিন্তু এই যে কাশি, তারপর হচ্ছে নাক দিয়ে পানি পড়া, একটু গলা ব্যথা, এগুলো কিন্তু সাথে ডায়রিয়া, ডায়রিয়া, বমি, এগুলো ডেঙ্গুর সাথে থাকতে পারে। হয়তো বা মনে হচ্ছে এটা অ্যাকুট গ্যাস্ট্রোএন্টারাইটিস হবে বা ফুড পয়জনিং নামে যেটা আমাদের পরিচিত, কিন্তু এখন দেখা যাচ্ছে ডেঙ্গু NS1 করার পর NS1 পজিটিভ আসছে। মানে প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে 19-এর পর থেকে, 18-19-এর পর থেকে তাদের উপসর্গের প্যাটার্নটাও কিছুটা পরিবর্তন এসেছে। যেমন আমরা করোনাতেও কিন্তু দেখেছিলাম যে করোনাতেও একটা ভ্যারিয়েন্ট আমরা দেখছিলাম যে যাদের করোনা হচ্ছে, তার সাধারণত আমরা ভাবতাম যে হয়তো চেস্টে ইনফেকশন হচ্ছে, কিন্তু অনেকেরই ডায়রিয়া পরে আপনারা পেয়েছি, ডায়রিয়া নিয়ে আসছে। তাহলে ডায়রিয়া, বমি, এটা এখন ডেঙ্গুর সাথেও চলে আসছে, সর্দি কাশি। হ্যাঁ, সুতরাং অনেক সময় যে পেশেন্টরা ভেবে ফলে যেটা সর্দি কাশি হবে, এটা ডেঙ্গু না, এই জায়গাটা আসলে একদম স্ট্রিক্ট থাকাটা কঠিন বা থাকাটা উচিত হবে না আসলে। যেমন গত বছরটা আমরা যদি বলি, আপনি জানেন যে গত বছর তো ডেঙ্গুতে আসলে যে কমপ্লিকেশন যদি বলি, আপনার ডেথ রেট অনেক বেশি ছিল না সাম্প্রতিক কালের আমরা দেখেছি, এবং এটার একটা কারণ কি এরকম যে সিমটমগুলো একটু অন্যরকম ছিল? হ্যাঁ, অসচেতনতা অবশ্যই। ডেঙ্গু যেহেতু একটা ভাইরাস জনিত রোগ, সুতরাং এখানে আসলে আমাদের বাঙালিরা মানে বাংলাদেশিরা ম্যাক্সিমামই দেখা যায় জ্বরের ব্যাপারে একটু অসচেতন হয়ে থাকে। আচ্ছা, নরমাল সর্দি কাশি, প্যারাসিটামল খেলাম, বাসায় চিকিৎসা নিলেই হবে, কিন্তু দেখা যায় ততক্ষণ অনেক ডিলেড বা অনেক দেরি হয়ে গিয়েছে। হয়তোবা সেটা ডেঙ্গুই ছিল, বা সাথে ডেঙ্গুর কমপ্লিকেশন নিয়ে আমাদের কাছে আসলো। তাহলে একটু যদি বলি যে এখন তো একটা সিজন চলছে ডেঙ্গুর, আপনি সেরকম বলছিলেন, যে তাহলে কি কখন আমরা কি একটু টেস্ট করতে পারি, যদি বলি যে আমি একটু দেখে নেই যে আমার ডেঙ্গু আছে কিনা? হ্যাঁ, অবশ্যই, কারণ এখন কিন্তু সরকার, সেটা আমরা কখন হতে পারে? ধরেন আজকে জ্বর আসলো, কখন যেতে পারি, বা আসলে চিকিৎসকের কাছে আমি কখন যাব? আচ্ছা, খুবই সুন্দর একটি প্রশ্ন, কারণ ডেঙ্গুর ক্ষেত্রে কিন্তু এখন এই ইনভেস্টিগেশনটা খুবই অ্যাভেলেবেল এবং চিপ, এবং গভর্নমেন্ট থেকে এটা রেট কিন্তু ফিক্সড করে দিয়েছে। সুতরাং যদি জ্বরের প্রথম 5 দিনের মধ্যে পেশেন্ট আমাদের কাছে আসে, তাহলে আমরা ডেঙ্গু NS1 সাথে CBC বা কমপ্লিট ব্লাড কাউন্টটা করে থাকি। আর যদি জ্বরের 5 দিনের পরে আসে, সাধারণত আমরা ডেঙ্গু IgM এই টেস্টটা করে থাকি, সাথে হচ্ছে মানে CBC। এই দুটো টেস্টের মাধ্যমেই খুব সহজে কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। আমি যদি বলি যে 5 দিনের মধ্যে টেস্টটা করে ফেলা ভালো কিনা আসলে? হ্যাঁ, অবশ্যই 3 দিনের মধ্যেই এটা টেস্ট। আসলে যদি জ্বর আমার 3 দিন থাকে 3 দিনের মধ্যে সিম্পল একটা টেস্ট, এটা খুবই অ্যাভেলেবল একটা টেস্ট এবং খুবই রিজনেবল, বেশি সময়ও লাগে না, আপনি শিওর হয়ে নিতে পারেন যে একটু দেখে নাও আমার ডেঙ্গু আছে কিনা।
যেমন ওই যেটা আমরা বলছিলাম যে গত কয়েক বছরে আমরা দেখছি যে সাধারণত আমরা আগে কি বলতাম যে জ্বর থেমে গেল তারপর রোগী খারাপ হবে, কিন্তু গত বছর বোধহয় আমরা দেখেছি যে খুব দ্রুতই রোগীগুলো খারাপ হয়ে গেছে। কেন হলো আসলে? না, এই ক্ষেত্রে আসলে দেখা যায় ডেঙ্গুর ক্ষেত্রে অনেক ধরনের কিছু কখন হাসপাতালে যেতে হবে এই ব্যাপারগুলো আসলে বুঝতে হবে। আচ্ছা, আমরা একটা ফোন নিয়ে নেই, আমরা কথা বলবো। জি, একজন দর্শক আছেন আমাদের সাথে। জি দর্শক, আপনার নাম বলুন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল হোসেন, বয়স 52, নাটোর থেকে বলছিলাম আজকে। জি জি। আমার ওই যে সবসময় সর্দি, অ্যালার্জিক্যাল সর্দি আর কি লেগে থাকে। হ্যাঁ জি। আর ওই যে ঠান্ডা জাতীয় খাবার যেমন ছোলা, ডাব, এগুলা কিছু খেতে পারি না। আচ্ছা। আবার খাইলেও সর্দি নাক দিয়ে পানি ধরে আর হচ্ছে এই গলা ব্যথা করে। প্রায় 1 বছর থেকেই এক্সো 180 খাচ্ছি, তার তেমন কাজ হচ্ছে না আর কি। সেই বিষয়ে একটু পরামর্শ আর কি। জি, দর্শক, আপনার কি জ্বর আসে এগুলো যখন হয়? মানে জ্বর আসছে নাকি এমনি থাকছে সর্দিটা? গলা ব্যথা করে, আর বেশি যদি খাই তাহলে হালকা গলা হয়, মানে গা গরম হালকা। আচ্ছা, প্রশ্নটা পেয়েছেন। আচ্ছা, ওনার মূলত আসলে সর্দি কাশি সারা বছরে কোন সময় সর্দি কাশিটা থাকে? কোন সময় থাকে দর্শক? ওই ঠান্ডা জাতীয় খালে এবং সব সময় সর্দি ভাব থাকে। সব সময় সর্দি। আচ্ছা আচ্ছা, কোনো অ্যালার্জিতে বাড়ে বা কোনো ডাস্টে বাড়ে? আপনি খেয়াল করেছেন যে কোনো ধুলাবালিতে গেলে এই সর্দির পরিমাণটা, কাশির পরিমাণটা বেড়ে যায় কিনা? হ্যাঁ, ওগুলা গেলে এবং ওগুলা যাই না আমি আর কি, স্বাভাবিক সতর্ক থাকে অবস্থায় থাকি আর কি। আর হচ্ছে বলুন যে ডাব, ছোলা এগুলো খেলে তার বোধহয় অসুবিধা হয়। এটা মূলত অ্যালার্জিক রাইনাইটিস হওয়ার পসিবিলিটি বেশি। তো যেহেতু ওনার যে সমস্ত অ্যালার্জিতে এটা বাড়ে সেগুলো আসলে অ্যাভয়েড করা, বাইরে যখন বেরোবে মাস্ক ইউজ করা। আর আমরা আসলে এখানে মূলত যেটা অ্যান্টিহিস্টামিন, যেটা উনি এফেক্সো বা ফেনাডিন যেটা বললো, যে এই ধরনের ওষুধ উনি খেতে পারেন। তাহলে এটা কি অ্যালার্জি জনিত এই যে জিনিসটা হচ্ছে? কারণ সারা বছরই হচ্ছে, উনি বলছেন সারা বছরই হচ্ছে। আর মূলত এটার সাথে জ্বর থাকে না, জ্বর থাকে না, একটু জ্বর ভাব অনেক সময় মনে হয়। তো এই যে যাদের অ্যালার্জি জনিত এই যে সমস্যাগুলো সারা বছর, অনেকেই এটা নিয়ে তো কথা বলেন আসলে, তাহলে এটা কি মানে নিজেকে একটু সতর্ক রাখা এই জায়গা থেকে, একটু অ্যাভয়েড করা অ্যালার্জি যে জিনিসটাতে তার সিম্পটমগুলো অ্যাগ্রাভেট হয় বা কোনো টেস্ট কি করা যেতে পারে? অনেকেই বলেন আসলে খুব অনেক সময় স্পেসিফিক কোনটা এটা করা যায় স্কিন টেস্ট, কিন্তু আসলে আমাদের দেশের তো আসলে এত ধুলাবালি, নগরায়ন, বায়ু দূষণ, এগুলোর জন্য আসলে এই অ্যালার্জিকের প্রবণতাটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। এর জন্য আমরা এখন সবসময় যাদের এই ধরনের সিমটম অনেক বেশি থাকে তাদের ক্ষেত্রে আমরা সবসময় বলি যে বাইরে যখন যাবেন আপনি মাস্ক ব্যবহার করুন। সেক্ষেত্রে দেখা যায় অনেক সিমটমটা যদি এক্সপোজারটা কমানো যায় তাহলে অনেক ধরনের সিমটমটা আসলে কমে আসে। তাহলে ওই মাস্ক ব্যবহার করতে পারেন। আর ওই যেটা বললো যে অ্যান্টিহিস্টামিন তো খাবেন আসলে, যখন তার উপসর্গগুলো দেখা যাবে। মানে নিজেকে যতটুকু সচেতন থাকা, সতর্ক রাখা এই অ্যালার্জেন থেকে। আশা করি দর্শক উত্তর পেয়েছেন। অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য। আমরা আলোচনাটা চালিয়ে নেব, তো একটা বিরতি নিতে চাই। দর্শক কেমন আছেন অনুষ্ঠানে একটা বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণ পরে ফিরে আসছি। দর্শক, বিরতির পর ফিরে এলাম কেমন আছেন অনুষ্ঠানে। আমরা জ্বর নিয়ে কথা বলছি, জ্বর চিনবেন কিভাবে। আমাদের সাথে উপস্থিত আছেন বিশেষজ্ঞ ডাক্তার ঈশিতা বিশ্বাস, সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা জ্বর নিয়ে কথা বলছিলাম, আমরা ডেঙ্গুতে এসেছিলাম। তো আমার যেটা জানার যে গত বছর ডেঙ্গুর প্রকোপ আমরা দেখেছি, অনেক রোগীও মারা গেছেন আমরা জানি, অনেকে আক্রান্ত হয়েছেন, এবারও আক্রান্ত হচ্ছে আপনি বলছিলেন। তো যদি ডেঙ্গু পেলাম, যে টেস্ট আপনি বলছিলেন যে সহজে টেস্ট করা যায়, টেস্ট করে পজিটিভ পেলাম, পজিটিভ পেয়ে যদি পজিটিভ হয় কখন বাসায় কতক্ষণ সে চিকিৎসা নিতে পারবে বা কোন সময় তাকে আসলে হাসপাতালে যেতে হবে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ডেঙ্গু হলেই কি আসলে আমাদের হাসপাতালে ভর্তি হতে হবে ব্যাপারটা কিন্তু তা নয়। ডেঙ্গু হলে সেটা যদি মৃদু ডেঙ্গু বা মাইল্ড ডেঙ্গু যেটাকে আমরা বলি, সেটা কিন্তু চিকিৎসকের পরামর্শ নিয়ে সে বাসায় কিন্তু চিকিৎসা নিতে পারবে। কিন্তু আমাদের রোগীদের জানতে হবে কি কি উপসর্গ হলে আমাকে হাসপাতালে ভর্তি হতে হবে। এই সাইনগুলোকে মূলত আমরা বলে থাকি ওয়ার্নিং সাইন।
ওয়ার্নিং সাইনগুলোর মধ্যে হচ্ছে পেশেন্ট যদি প্রচন্ড পেটে ব্যথা হয়, আচ্ছা তার প্রচন্ড যদি বমি হয়, তারপর হচ্ছে প্রচন্ড পাতলা পায়খানা হচ্ছে, সে একদমই কিছু খেতে পারতেছে না, আচ্ছা মানে যা খাচ্ছে তাই হয়তো বা বমি হচ্ছে, বা একদম কিছু খেতে খাওয়ার রুচি পারছে নেই, না, হ্যাঁ। হ্যাঁ খেতেই পারছে না, আচ্ছা। তারপর প্রচন্ড দুর্বল অনুভূত হচ্ছে, মানে সে কোনো একদম ল্যাথার্জিক যেটাকে আমরা বলি। এছাড়া অনেক সময় দেখা যায় যে ব্লাড প্রেশার কমে যাচ্ছে, আচ্ছা তার আগে যে ব্লাড প্রেশার ছিল তার ব্লাড প্রেশারটা আস্তে আস্তে কমে যাচ্ছে, বিশেষ করে এটা যদি 90 বা 60 নিচেও চলে আসে। আচ্ছা তারপর যদি অনেক সময় দেখা যায় শরীরের কোনো জায়গা থেকে যদি রক্তপাত বা রক্তক্ষরণ যদি হয়, তাহলে অবশ্যই সে হাসপাতালে ভর্তি হবে। এছাড়া বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ বা বাচ্চা রয়েছে, তারা যদি দেখা যায় যে কথা বলতে পারছে না বা ঝিমোচ্ছে বা অসংলগ্ন কথা বলছে, আচ্ছা। তাহলে অবশ্যই দেরি না করে হাসপাতালে ভর্তি হবে। আপনি রক্তক্ষরণের কথা এখানে একটু আসি, যে এই যে চোখ লাল হয়ে যায়, কি এরকম হয় না, অনেক সময় হয়। একটা হচ্ছে সাবকনজাংটিভাল হেমোরেজ, চোখেও কিন্তু রক্তক্ষরণ তাহলে চোখটা হতে লাল পারে, হয়ে গেল হয়তো, লাল হয়ে যায়। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে অনেক সময় স্কিনেও কিন্তু মানে ব্লিডিং হয় বা ছোপ একটা ছোপ র্যাশ যে আমরা র্যাশ হয়। হ্যাঁ, তো এখানে অনেক র্যাশ সময় হলে কি যেতে হবে এটা এরকম না, কিছু? যদি দেখা যায় যে এরকম ছোপ ছোপ মানে বড় বড় রক্তক্ষরণ দেখা যাচ্ছে আচ্ছা। চামড়ার উপরে, তাহলে অবশ্যই হাসপাতালে বা যাবে। চিকিৎসকের একটা পরামর্শ থাকে, চিকিৎসকের পরামর্শ তো ডেঙ্গু রোগীদের নিতেই হ্যাঁ, হবে। আর নিয়েই তো বাসায় আছে ধরেন, তখন এই সাইনগুলো দেখা দিলে অবশ্যই দেরি তাকে না করে অবশ্যই হাসপাতালে যাওয়া ভর্তি উচিত হবে। আসলে। মানে অনেকেই হয়তো গুরুত্ব দিতে চান না আসলে, এই যে আপনি বললেন উইকনেস, যে খুব প্রচন্ড দুর্বল সে ফিল করছে, একদম তার এটা এক্সট্রিম টায়ার্ডনেস, হ্যাঁ। সে মানে হয়তো বা কথা বলতেও তার কষ্ট হচ্ছে, আচ্ছা। বা তার অর্ডিনারি যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলো সে করতে পারছে না। এরকম যদি এক্সট্রিম দুর্বল অনুভব হয়, তাহলে সে অবশ্যই দেরি না করে। অনেকে হাসপাতালে যেতে চায় না আসলে, এটাই আমরা দেখি যে তখন হ্যাঁ। কিন্তু যেতে চায় না। আচ্ছা, আরেকটা জিনিস আপনি বললেন, তাহলে যখন বাসায় এসে চিকিৎসা নিচ্ছে, তাহলে উচিত যে প্রতিদিন একটু ব্লাড প্রেশারটা মেপে দেখা। অবশ্যই, কারণ এখন কিন্তু আমাদের ব্লাড প্রেশার মাপাটা আমাদের জন্য অ্যাভেলেবল, হ্যাঁ, হ্যাঁ। বা মোটামুটি আমরা সবাই জানি কিভাবে মেজার করতে হয়। আমার তো ডেঙ্গু পেশেন্ট আমি বলেই দিই যে বাসায় থাকবেন, দিনে অন্তপক্ষে একবার কি দুবার ব্লাড প্রেশারটা আচ্ছা, চেক আচ্ছা। করবেন, যে আপনার ব্লাড প্রেশারটা কত আছে। মিনিমাম একবার বা দুবার সে দেখবে এবং ব্লাড প্রেশারটা কমে যাচ্ছে কিনা। আচ্ছা, একটা হচ্ছে আমরা উপরের প্রেশারটাকে সিস্টোলিক বলি, নিচের প্রেশারটাকে ডায়াস্টোলিক বলি। অথবা সিস্টোলিক ডায়াস্টোলিক প্রেশারের মধ্যে যে গ্যাপটা থাকে সেটা 20-এর চেয়ে কমে যাচ্ছে কিনা, আচ্ছা, এটাকে আচ্ছা। আমরা বলি ন্যারো পাস প্রেশার। সেই দিকটাও যদি দেখেন যে না, আমার সিস্টোলিক ডায়াস্টোলিক প্রেশারের মানে উপরের প্রেশার মাঝখানে নিচের প্রেশারের গ্যাপটা আছে, এটা কমে যাচ্ছে, আচ্ছা, আচ্ছা। তাহলে আপনি দেরি না করে হাসপাতালে চলে আসবেন। আচ্ছা। ব্লাড প্রেশারটাকেই মূলত আসলে আমরা অনেক বেশি গুরুত্ব দিই, কারণ যেটাকে আমরা বলি ডেঙ্গু হেমোরেজিক ফিভার উইথ শক বা ডেঙ্গু শক সিনড্রোম, এটার জন্যই তো মূলত আসলে পেশেন্ট মৃত্যুর একটি কারণ। সুতরাং ওই জায়গাটার আগেই যেন আমরা প্রিভেন্ট করতে পারি বা প্রতিরোধ করতে পারি, সেটার জন্য আসলে সচেতন হতে হবে সবাইকে। যত দ্রুত হাসপাতালে যাবেন আসলে, মানে তত দ্রুত এই যে আপনার কমপ্লিকেশনটা কম হওয়ার সুযোগ থাকবে, জটিলতা কম হবে, হ্যাঁ। পেশেন্টের ব্লাড প্রেশারটা মেনটেন হবে, আইসিইউর অ্যাডমিশন কমে যাবে, তারপর হচ্ছে মর্টালিটির রেট কমে যাবে, জটিলতা কমে যাবে। এবং ডেঙ্গুর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অ্যাকুট কিডনি ইনজুরি, মানে আচ্ছা। কিডনি ফেল হয়ে ফেল তাহলে হতে কি পারে। পেশাবের দিকটা মানে প্রস্রাবের পরিমাণটা অবশ্যই খেয়াল রাখা উচিত, বা প্রস্রাব দিয়ে কোনো সময় রক্ত যাচ্ছে কিনা বা রক্তপাত হচ্ছে কিনা। অনেক সময় দেখা যায় ডেঙ্গুর জন্য ডেঙ্গু এনকেফালাইটিস, অনেক সময় ব্রেন এফেক্ট হতে পারে, ডেঙ্গু মায়োকার্ডাইটিস, ডেঙ্গু থেকে অনেক সময় হার্ট ইনভলভ হতে পারে। আচ্ছা, মানে সারা শরীরেই এটার মানে সব অর্গানে যেতে পারে আসলে। হ্যাঁ, প্রত্যেকটা অর্গানে ডেঙ্গু। এখানে আরেকটা কথা বলি, আপনি যেমনটা বলছিলেন যে আসলে বাচ্চাদের ক্ষেত্রে বোধহয় বিশেষ গুরুত্ব দেওয়া উচিত এই ক্ষেত্রে, কারণ বাচ্চারা নিজেরা তো এটা বুঝবে না। হ্যাঁ, এবং বাচ্চাদেরকে ধরাই হয় হাই রিস্ক গ্রুপে। আচ্ছা, একটা ফোন নিয়ে নিই আমরা। জি দর্শক, আপনার পরিচয় দিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি মোহাম্মদ হারুনুর রশিদ। জি। আমি আশুলিয়া থেকে বলতেছি। জি, জি। আসলে আমার এই জ্বর হইলে হ্যাঁ, হাতের আঙ্গুল ফুলে যায়। আচ্ছা। দর্শক, আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে ফেলুন, কমিয়ে আপনি প্রশ্নটা করুন। জি জি জি। মানে স্যার, আমি বলতে চাচ্ছি যে আমার জ্বর হইলে হাতের আঙ্গুল ফুলে যায়। আচ্ছা, হাতের কোন আঙ্গুল? মানে এখন আমার হাতের আঙ্গুল বলতে হাতের জয়েন্ট ফুলে যায়। ডাইন হাতের দুইটা আঙ্গুল আর বাম হাতের হলো একটা আঙ্গুল। আচ্ছা। কতদিন ধরে জ্বর? এটা ম্যাডাম, এটা আমার প্রায় 3 বছর আপ হবে। আচ্ছা, যতবারে জ্বর হবে, জ্বর হলেই
এই আঙ্গুল কয়টা ফলে। আচ্ছা, আপনি মূলত আসলে জয়েন্টসগুলো ফুলে যায়। আমাদের হাতে যে ছোট ছোট জয়েন্টস রয়েছে বা যেটাকে আমরা গিটা বলি, সেই গিটগুলো ফুলে যায়, ব্যাপারটা তো তাই? না 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 ম্যাডাম, গিটের মাঝে যেমন বুড়ি আঙ্গুলটার মনে করেন যে ওই গিট সহ মানে চামড়াটা আর কি ওই ফুলে যায় এবং ওটা চুলকি করে, চুলকি করার পরে আবার কয়েকদিন পরে ওটা চামড়াটা উঠে যায়, প্রচুর চুলকি করে। আচ্ছা, আপনি যখন ব্যথাটা হয় তখন কি আপনি হাতে কোনো কাজ করতে পারেন বা হাত জাম হয়ে থাকে, এরকম কিছু হয়? না 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 না, আমি সবকিছুই করতে পারি, সব কাজ করতে পারি। আচ্ছা, এটা কি একটা হাতে হয় নাকি দুটো হাতে হয়? দুইটা হাতে। দুইটা হাতে সবগুলো আঙ্গুল না, ডাইন হাতে দুইটা আঙ্গুল আর হলো বাম হাতের একটা আঙ্গুল। আচ্ছা আচ্ছা, এটা কতদিন পর পর এরকম অ্যাটাক হয় আপনার, যে জ্বর হলো? জ্বর হলেই হবে এটা আমার ম্যাডাম, আমার জ্বর ওই দুশ্চিন্তায় থাকি যে এটা হবে, আসলেই ওটা হয়ে যায় অটো, এবং ওটা যেদিন হবে ওই দিন জ্বরও আমার ভালো হয়ে যায়। মানে এটা কতদিন থাকে? এবং আপনি যে জ্বরের কথাটা বলছেন, এই জ্বরটা কি কোনো সময় আপনি মেপেছেন যে কত উঠে থার্মোমিটার দিয়ে? জ্বর আসে আপনি বুঝেন কিভাবে? আপনি যে বলছেন যে আপনার জ্বর আসে, এটা বুঝেন কিভাবে? শরীর প্রচুর ব্যথা করে, শরীরে প্রচুর জ্বর আসে আর কি। আপনি থার্মোমিটার দিয়ে কোনো সময় মেপে দেখেছেন এটা 100 বা 101 বা এরকম হয় কিনা? ম্যাডাম 100 এরকম হয়। আচ্ছা, কি করলে জ্বরটা কমে যায় আপনি খেয়াল করেছেন যে কখন কয়দিন থাকে? আমি শুধু ওই নাপা এক্সট্রা আর প্রোটিন ডিএস খাইলেই ভালো হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, দর্শক কতদিন পর পর এই জ্বরটা হয় আপনার? 3 মাস 4 মাস এরকম কিছু? বছরে কয়বার? স্যার বছরে একবার তো হবেই। আচ্ছা আচ্ছা, আমরা পেয়েছি। আচ্ছা, অনেক সময় দেখা যায় ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায়, এরকম দেখা যায় গাউটি অ্যাটাক আমরা বলি, সাধারণত পায়ে হয়, কিন্তু হাতেও অনেক সময় কিছু আনকমন পেশেন্ট পাই আমরা। এছাড়া অনেক সময় দেখা যায় যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের কিছু এটিপিক্যাল প্রেজেন্টেশন অনেক সময় আমরা পাই। তো আমার কাছে যেটা ওনার প্রতি অ্যাডভাইস হবে যে মেডিসিন একজন বিশেষজ্ঞ দেখাতে, মানে এটা ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস নাকি নন ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস। যেমন আমি প্রথমেই বললাম যে কিছু নন ইনফেকশাস কারণেও কিন্তু জ্বর হয়, যেহেতু প্রতিবারই ওনার হাতের জয়েন্ট ইনভলভ হচ্ছে এবং এটা ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিসের একটা কারণ হতে পারে। সো ওনারা অবশ্যই একজন মেডিসিন বিশেষজ্ঞকে দেখানো এবং সেই সাথে তার কিছু মার্কার আমরা আসলে করি, সিআরপি, হ্যাঁ, তারপর সিরাম ইউরিক অ্যাসিড লেভেল, তারপর হচ্ছে আরএফ ফ্যাক্টর অনেক সময় আমরা দেখি, এবং সাথে অন্যান্য উপসর্গগুলো আছে। আরেকটা জিনিস, উনি একটা ওষুধের কথা বলেছেন, উনি কোট্রিম ডিএস এর কথা বলছেন, প্রতিবারই উনি একটা অ্যান্টিবায়োটিক নিচ্ছেন আসলে। রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের ক্ষেত্রে এরকম, হ্যাঁ, হয়তো কতটা ঠিক হচ্ছে কিনা আসলে পুরোপুরি রোগটা কট্রিম খায় না কর্টান খায়, হ্যাঁ, সেটাও একটা বিষয় হয়তো। জি দর্শক, আমার মনে হয় যে একজন বিশেষজ্ঞ মেডিসিন চিকিৎসকের পরামর্শ নিন, এবং আমার মনে হয় যে কিছু পরীক্ষা নিরীক্ষা করে আসলে দেখা উচিত যে মূলত কি কারণে আপনার এই রোগটা হচ্ছে, এবং সেটা কারণ জেনে যদি চিকিৎসা করা যায় তাহলে হয়তো এই রোগ থেকে আপনি মুক্তি পেতে পারবেন। জি, অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য। এখন যদি আসি, আপনি ডেঙ্গুর কথা বললেন যে হাসপাতালে ভর্তি হলো, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে শিশুদের ক্ষেত্রে আমাদের একটু বোধহয় বেশি কনসাস থাকা উচিত, বয়স্ক ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে কি কমপ্লিকেশন বেশি হতে পারে? হ্যাঁ, ডায়াবেটিক পেশেন্টটাও কিন্তু হাই রিস্ক পেশেন্ট গ্রুপের মধ্যে পড়ছে, এবং অনেক সময় ডায়াবেটিক্সটা যদি অনিয়ন্ত্রিত থাকে, আনকন্ট্রোল ডায়াবেটিসের ক্ষেত্রে এই সমস্ত পেশেন্টের জটিলতা হওয়ার সম্ভাবনা বেশি, এবং এই সমস্ত পেশেন্ট দেখা যায় মাইল্ড টু মডারেট থেকে অনেক সময় সিভিয়ার ডেঙ্গির মধ্যে চলে যেতে পারে। তবে অবশ্যই এই পেশেন্টের ব্যাপারে আমাদের সচেতন হতে হবে, চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর আমি যেই ওয়ার্নিং সাইনগুলোর কথা বললাম, এরকম যদি কোনো সাইন পেশেন্টের মধ্যে আসে তাহলে অবশ্যই দেরি না করে হাসপাতালে ভর্তি। মানে যাদের, ওই যে আপনি আরেকটা কথা বলেছিলেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম, মানে রোগ প্রতিরোধ যাদেরই কম তাদের ক্ষেত্রে আসলে জটিলতা, যেমন ক্যান্সার পেশেন্ট যারা কেমোথেরাপি পাচ্ছে, তারপর হচ্ছে প্রেগন্যান্সি, ওরা একটা বেশ এখানে একটু জানতে চাই ডাক্তার ইশিতা, যে যদি প্রেগন্যান্সিতে ডেঙ্গু হয় তাহলে কি আসলে এটা বেটার যে বাসায় রেখে চিকিৎসা করা নাকি হাসপাতালেই ভালো হয়? আসলে এটা আসলে পেশেন্টসের কন্ডিশন, প্রেগন্যান্ট হলেই যে তাকে আমরা ভর্তি করছি ব্যাপার না, তবে অবশ্যই প্রেগন্যান্সির ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা জানি যে ডেঙ্গুর ডিউরেশনটা অনেক সময় 7 থেকে 10 দিন, এই প্রতিটা দিনই আসলে খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রতিটা দিনই আসলে গতিবিধিগুলোকে আমাদের আসলে ফলো আপ করতে হয়, যে আমাদের প্রেগনেন্ট মার ব্লাড প্রেশারটা কেমন আছে, বাচ্চার নড়াচড়া কেমন আছে, তার জ্বরের পরিমাণটা কেমন, তার শরীরে কোনো জায়গা থেকে রক্ত
বাধ্য হচ্ছে কিনা, তার মানে প্লাটিলেট কাউন্টটা কমে যাচ্ছে কিনা। সো যদি আমার কাছে মনে হয় যে বাসায় ম্যানেজ করা তাদের জন্য ডিফিকাল্ট হবে, তাহলে উইদাউট এনি হেজিটেশন হাসপাতালে ভর্তি করে দিবে। ভর্তি করা উচিত। আরেকটা জিনিস, আপনি ক্লোজ মনিটরের কথা বলছিলেন, তাহলে আমার মনে হয় যে টাইম টু টাইম তাকে চিকিৎসকের মনিটরিং এর মধ্যে ফলো আপটা করা উচিত, যে প্রতিদিন কি হচ্ছে। আরেকটা আপনারা খুব বলেন যে আসলে যে ডেঙ্গুতে জ্বরটা যখন কমে যাচ্ছে আসলে তখনই আসল সমস্যা শুরু হয়, এরকম আপনারা বলেন। হ্যাঁ, আমরা আসলে অনেক সময় আমাদের সবাই মনে করে কি আমার জ্বর যেহেতু কমে গেছে সুতরাং আমি আউট অফ রিস্ক। আচ্ছা, বাট ডেঙ্গুর ক্ষেত্রে দেখা যায় জ্বরটা কমে যাওয়ার পরে তার ক্রিটিক্যাল ফেজটা আসলে শুরু হয় 48 থেকে 72 ঘন্টা। এই সময়টায় দেখা যায় পেশেন্টের ব্লাড প্রেশার কমে যেতে পারে, তারপর রক্তের একটি রক্তকণিকা প্লাটিলেট এটা আসলে কমে যেতে পারে। ওই পরে জ্বর পড়ে যাওয়ার 48 ঘন্টা তার একটা নিবিড় পর্যবেক্ষণ দরকার। তাহলে এইখানে আসি, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ধরুন কেউ টেস্ট করেনি, ধরেন জ্বর হলো, আমরা কি করি আসলে, আমরা টেস্ট করলাম না, ঠিক আছে জ্বরই একটু হয়েছে, 3 দিন হয়তো 4 দিন পরে আমার জ্বর ভালো হয়ে গেল, আমি ভাবলাম যে না আমি খুব ভালো আছি আসলে। কিন্তু তারপরেই তো আপনি যেটা বললেন যে তারপরে তো যদি তার ডেঙ্গু হয়ে থাকে, সে তো টেস্ট করেনি, তাহলে তো জটিলতা হতে পারে। হ্যাঁ, জটিলতা হতে পারে এবং আমরা এই ধরনের পেশেন্ট পেয়ে থাকছেন আসলে। তাহলে আমার মনে হয় যে দর্শকদের জন্য এটা খুব জরুরি যে আমরাও বলতে চাই যে দর্শক আপনারা যাদের জ্বর হচ্ছে, ভালো হয়ে যাচ্ছেন, জ্বরটা যখন থেমে যাচ্ছে, আমরা ওই সময়টা একটু আপনাদের নজরে থাকা উচিত। যদি কোনো শারীরিক অসুস্থতা বোধ করেন তাহলে চিকিৎসকের কাছে, যদি আগে যেয়ে না থাকেন। আর আপনি প্ল্যাটিলেটের কথা বললেন, সেটা তো একটু আসবই, যে এই যে প্ল্যাটিলেট নিয়ে একটা মানে ধারণা আসলে আমাদের, যে প্ল্যাটলেট কমে গেলে প্ল্যাটিলেট দিতে হবে আসলে। না, এটা আসলে পুরাই একটা ভুল ধারণা। আমাদের কোনো গাইডলাইনগুলো কিন্তু প্ল্যাটিলেট দেবার ব্যাপারে আসলে কোনো এনকারেজ করে না, বা অনেকের ধারণা যে 50,000 বা 1 লাখের নিচে হলে আমাদের প্ল্যাটিলেট দিতে হবে। ব্যাপারটা কিন্তু একদমই না। আমরা জাস্ট প্ল্যাটিলেটটা হচ্ছে মনিটর করি, যদি কোনো অ্যাক্টিভ ব্লিডিং না থাকে বা দেখা যায় 10,000-এর নিচে না চলে আসে, সেক্ষেত্রে 10,000-এর নিচে যদি না আসে, সেক্ষেত্রে আমরা আসলে প্ল্যাটিলেট দেওয়ার ব্যাপারটা এনকারেজ করি না, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে প্ল্যাটিলেট আসলে দেওয়া লাগে না। ডেঙ্গুর গতিবিধি এরকম যে দেখা যায় জ্বর পড়ে যাওয়ার পরে 2 থেকে 3 দিন হয়তো বা প্ল্যাটিলেটটা কমে যাবে, আবার নিজে থেকে আবার বেড়ে যাবে। ওই সময়টুকু একটু মনিটর করলেই হয়। সুতরাং প্ল্যাটিলেট নিয়ে আসলে অরিড হওয়ার কিছু নাই বা আতঙ্কিত হওয়ার কিছু নাই। মূলত আমরা ওই সময়টা ব্লাড প্রেশারটাকে মনিটর করি, আমাদের সিবিসির মধ্যে যে হেমাটোক্রিট কাউন্ট আছে, এই দুটো জিনিস আসলে আমরা ওটাই বেশি জরুরি আসলে। আমরা প্ল্যাটলেট নিয়ে বোধহয় একটু বেশি চিন্তিত থাকি। আরেকটা বিরতিতে যাব। দর্শক কেমন আছেন অনুষ্ঠানে আরেকটা বিরতি নিতে চাই, কিছুক্ষণ পরে ফিরে আসছি। দর্শক বিরতি নিয়ে ফিরে এলাম কেমন আছেন অনুষ্ঠানে। আমরা জ্বর নিয়ে কথা বলছি এবং আমাদের সাথে ডাক্তার ঈশিতা বিশ্বাস আছেন, মেডিসিন বিশেষজ্ঞ। ডেঙ্গুর কথা আপনি বললেন, একটু আমরা জেনে নেই তাহলে প্রতিরোধে কি করব আমরা। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আসলে এই যে ডেঙ্গু নিয়ে এত কথা বলা হচ্ছে প্রতি বছর, কিন্তু আসলে যতটুকু সচেতন হওয়া উচিত আমার কাছে কেন জানি মনে হয় ততখানি আমরা পৌঁছাতে পারিনি। এবং প্রতিরোধটাই কিন্তু সর্বোত্তম একটা ব্যবস্থা। প্রতি বছরই ডেঙ্গু হচ্ছে, প্রতি বছরই মৃত্যুর সংখ্যা বাড়ছে, সুতরাং এটা শেষ কোথায়? এবং এই ডেঙ্গু প্রতিরোধের জন্য কোনো সময় আসলে একা কিছু করা যাবে না, কোনো ব্যক্তিগতভাবে আসলে কিছু করা যাবে না। এটা আসলে সম্মিলিত একটি প্রচেষ্টার দরকার। সেটা ব্যক্তিগতভাবে এগিয়ে আসতে হবে, রাষ্ট্রীয়ভাবে এগিয়ে আসতে হবে, সিটি কর্পোরেশন থেকে এগিয়ে আসতে হবে, মিডিয়া কর্মীদের এগিয়ে আসতে হবে। তো দেখা যায় যে মূলত আসলে প্রত্যেকের লেভেল থেকে চেষ্টা করতে হবে, চিকিৎসকদের এগিয়ে আসতে হবে। এবং যেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের, যেহেতু ডেঙ্গু হচ্ছে একটি এডিস মশা থেকে হয়, এটার ভেক্টর হিসাবে কাজ করে, এবং এটা মূলত আসলে স্থির পানি বা জমে থাকা পানির মধ্যে এটা আসলে বংশ বিস্তার করে। সুতরাং আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমাদের বাসার যে আশেপাশে যেই স্থলগুলো রয়েছে এখানে যেন পানিটা জমে না থাকে। পরিষ্কার পরিচ্ছন্নতা, আমরা দিনের বেলাও যদি ঘুমাই সেক্ষেত্রে অবশ্যই যেন মশারি। তারপর রাষ্ট্রীয়ভাবে যেটা বা সিটি কর্পোরেশন থেকে যেটা মানে চেষ্টা করতে হবে সেটা হচ্ছে মশক নিধন যেই প্রকল্পগুলো রয়েছে, যেন কোনোভাবে যেন এই মশাগুলো বংশ বিস্তার না করে। এই মশার যত বংশ বিস্তার হবে ডেঙ্গুর প্রকোপটাও কিন্তু তত বাড়বে। এবং দেখা যাবে যে সরকারিভাবে চিকিৎসকদের আমাদের হাসপাতালগুলো প্রস্তুত আছে কিনা, আমাদের কখন হাসপাতালে যেতে হবে বা কখন আসলে আমাদের, যখন আমরা অনেক সময় দেখা যায় মসকিউটো নেট ইউজ করতে পারি, মসকিউটো ক্রিম ইউজ করতে পারি, এই মশা থেকে বাঁচার জন্য আসলে সবাইকেই আওয়াজ তুলতে হবে। একটু বলি যে স্কুল একটা বড় জায়গা, স্কুল কলেজ, এখানে তো বাচ্চাদের জন্য তো এই জায়গায় একটু স্পেশাল করা উচিত, একদম স্পেশাল অ্যাটেনশন, পরিষ্কার পরিচ্ছন্নতা মেইনটেইন করা, তারপর যেন কোনো পানি জমে না থাকে, বাচ্চাদের ক্ষেত্রে একটু ফুল হাতা ড্রেস পরানো, যেন শরীর এক্সপোজারটা কম হয়। এটা খুব ভালো, তাই না? যে একটু যদি ফুল হাতা ড্রেস পরে, মানে মশা না কামড়ালেই তো আপনার ডেঙ্গু হবে না, এটাই তো কথা, মানে অন্যভাবে তো হওয়ার চান্স নেই।
এবং দেখা গেল হচ্ছে অনেক সময় মসকিটো যে ক্রিম বা ইয়েগুলো পাওয়া যায় এগুলা ইউজ করা, তারপর হচ্ছে স্প্রে, অনেক সময় দেখা যায় স্প্রে, মসকিটো স্প্রে যেগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারে আসলে। মানে সেটা বিশেষ করে বাচ্চাদের জন্য আমাদের একটু টেনশন হয় আমাদের, বিশেষ করে ওই জন্য বিশেষ করে যারা স্কুলে যাচ্ছে ছোট বাচ্চা তাদের জন্য। হ্যাঁ, এবং আমার মনে হয় যে দর্শকদের এটাও একটু মানে বলা উচিত যে এই যে আপনি বলেন ফুল স্লিপ পরা আসলে, যে এই সময়টাতে যখন ডেঙ্গুর সিজন একটু বাচ্চাদের জন্য ফুল স্লিপ এবং মানে যেটা ফুল প্যান্ট এবং মোজা জুতা, বিশেষ করে পায়ে তো মশা বেশি কামড়ায়। হ্যাঁ, তো সেই জায়গায় তো মোজা কেটস পরায় দিলে এটার অনেকটাই কমে যায়। এই জিনিসগুলো আসলে গুরুত্ব দিতে হবে। আমরা ডেঙ্গুর কথা বললাম, আমরা একটু অন্যদিকে আসতে চাই। সেটা হলো যে দীর্ঘমেয়াদী জ্বর আমরা দেখি, কেউ কেউ বলেন যে অনেক দিন ধরে জ্বর আছে, তো এগুলো কি কারণে হয়? এটাও কিন্তু আমরা পেশেন্ট পাই যে অনেক সময় 1 মাস 1.5 মাস 2 মাস ধরে জ্বর হচ্ছেই আসলে জ্বর হচ্ছে, এবং জ্বরের সাথে এই জ্বরের কারণ কি? আচ্ছা, এতক্ষণ তো আসলে যেটাকে আমরা 5-7 দিন 10 দিনের জ্বরের কারণ বললাম। আমাদের দেশের জন্য দীর্ঘমেয়াদী জ্বরের মূলত যেটা কারণ সেটা হচ্ছে টিউবারকুলোসিস। আচ্ছা, যক্ষ্মা এটা একটা কারণ। এছাড়া কিছু ম্যালেরিয়া হতে পারে, কালা জ্বর হতে পারে, অনেক সময় দেখা যায় যেটা আমি বললাম ক্যান্সার, লিম্ফোমা, এটাও একটি কারণ হতে পারে। অনেক সময় দেখা যায় লিউকেমিয়া, এই ধরনের। একটু যদি বলি তাহলে কতদিন জ্বর হলে আসলে এটা খুব মানে আমাদেরকে গুরুত্বের সাথে নিতে হবে আসলে যদি বলি? এটা তো আসলে জ্বর আমি তো প্রথমে বলি 3 থেকে 5 দিনের পরে কিন্তু অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন। মানে 7 দিন ধরে জ্বর আমি দেখছি বা 10 দিন ধরে এটা জ্বরের ক্ষেত্রে অবহেলাটা না করাই ভালো। কারণ সবসময় মনে রাখতে হবে জ্বরের কারণ এই সাধারণ সর্দি কাশির সংক্রমণের কারণ হতে পারে, আবার এই জ্বরের পিছনে অনেক গুরুতর কোনো রোগের কারণও হতে পারে। সুতরাং জ্বরকে খুব মানে হেলাফেলাভাবে দেখার কোনো উপায় আসলে নাই। জ্বর তো প্রথমেই আমি বললাম যে জ্বর একটি উপসর্গ, তার পিছনে অবশ্যই অন্তর্নিহিত একটি কারণ রয়েছে। সুতরাং এই পিছনের কারণটা কি আমরা তো জানি না। যদি 2-3 দিনের মধ্যে ভালো হয়ে যায়, পেশেন্ট যদি অতটা খারাপ না লাগে তাহলে ঠিক আছে, বাসায় চিকিৎসা করলেই হলো। কিন্তু দেখা যায় যে না, 3-4 দিনের বেশি জ্বর থাকতেছে, জ্বরের তীব্রতা অনেক বেশি থাকছে, প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে, পেশেন্ট দেখা যাচ্ছে অসংলগ্ন কথাবার্তা বলছে বা জ্ঞান হারিয়ে ফেলছে, খিঁচুনি হচ্ছে। তো এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ উপসর্গ জ্বরের সাথে যদি থাকে তাহলে অবশ্যই দেরি না করে হচ্ছে পেশেন্টের দেখা করবে এবং দেখতে হবে আসলে কি কারণে হয়েছে। আসলে মানে 7 দিনের বেশি, আপনি যদি বলেন যে 7 দিনের বেশি জ্বর থাকা মানে 10 দিন 15 দিন, মানে এটা অবশ্যই খুব ক্রিটিক্যালি আপনাকে মানে ম্যানেজ করতে হবে বা দেখতে হবে। আরেকটা প্রসঙ্গ একটু আসে, যেটা অনেকেই বলেন যে এই যে আমার খুব এসে বলেন রোগীরা যে আমার জ্বর লাগছে, কিন্তু গায়ে আমি থার্মোমিটার বা দিচ্ছি, জ্বর আসছে না। এটা অনেকে খুব কমপ্লেইন করে। এটা কিন্তু খুবই কমন আমরা পেশেন্ট পেয়ে থাকি। আচ্ছা, যে আমার জ্বর, তখন আমরা জিজ্ঞাসা করি যে কতদিন ধরে জ্বর? এই 1 বছর ধরে জ্বর। আচ্ছা, তো তারপর আপনি টেম্পারেচার কোনো সময় মেপেছেন? বলে না, আমি বুঝতে পারি রাতের বেলায় জ্বর আসে। আচ্ছা, তো তখন আসলে আমরাও অনেক সময় কনফিউজড হয়ে যাই যে আসলে জ্বরটা কি। তো এটাকে আসলে আমরা জ্বর ভাব বলি বা ফিভারিশ ফিলিং বলি, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। এবং এই সমস্ত ক্ষেত্রে পিছনে কিছু কারণ রয়েছে। অনেক সময় মানসিক কারণে টেনশন, এনজাইটি, এগুলোও একটা রোল প্লে করে বা একটি কারণ। সেই সমস্ত ক্ষেত্রে পেশেন্টদের আমরা সবসময় বলি এখন কিন্তু ডিজিটাল থার্মোমিটার বাজারে অ্যাভেলেবেল। যখনই আপনার কাছে মনে হবে যে আপনার জ্বর আসছে বা জ্বর ভাব মনে হবে, সাথে সাথে আপনি থার্মোমিটারটা দিয়ে জ্বরটা মাপবেন এবং জ্বরটা মেপে লিখে রাখবেন। যদি দেখেন এটা 99.6 ডিগ্রি ফারেনহাইটের বেশি, তাহলে অবশ্যই দেরি না করে আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন। এখানে বলি আসলে জ্বরটা মাপলে কোথায় ভালো? আসলে এটা কি মুখে মাপলে ভালো নাকি বগলে? এটা এক্সিলাতেও মাপা যায়, আমরা আন্ডার টাঙ্গেও মাপা যায়। আচ্ছা, আচ্ছা, দুই জায়গায় আমরা মেজার করতে পারি তাপমাত্রা। আচ্ছা, আচ্ছা, মানে ওটাই অনেকে মানে 1 মিনিট অ্যাট লিস্ট 1 মিনিট রাখতে হবে আসলে, 1 মিনিটের কম না। আচ্ছা, মুখে দিলে বা আপনি তো এই যে বললেন যে জ্বর ভাব, তাহলে যদি অনেক দিন ধরে থাকে এটা আসলে সাধারণত খুব কঠিন রোগ বোধহয় না, নাকি? না, যদি শুধু জ্বর থাকে কিন্তু থার্মোমিটারে যেই জ্বর উঠে না, যার তাপমাত্রা স্বাভাবিক, সেই জ্বরকে নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। এটা জ্বর ভাব কিন্তু জ্বর না। আচ্ছা, আপনি আরেকটা জিনিস বলছিলেন, আবার অনেকে বলছেন যে আমার রাতে জ্বর আসছে, এই কমপ্লেইনটা অনেকে করেন। হ্যাঁ, অনেক সময় টিউবারকুলোসিসের পেশেন্ট, লিম্ফোমার পেশেন্ট, তারা কিন্তু রাতে জ্বর আসে। সেক্ষেত্রে আমরা দিনের বেলা একেবারে ভালো থাকে। হ্যাঁ, অনেক সময় এরকম কিছু প্রেজেন্টেশন আসলে জ্বর যে কতভাবে প্রেজেন্ট করতে পারে, এবং অনেক সময় আসলে আমাদের ডাক্তারদের গায়েও কিন্তু জ্বর এসে যায় যখন আমরা জ্বরের কোনো কারণ খুঁজে পাই না। মানে ডাক্তারও তখন মানে যে জ্বরের পিছনের কারণটা কি। এবং অনেক সময় অনেক গুরুতর রোগের কারণ কিন্তু এই জ্বর হয়।
হ্যাঁ, মানে আমারই পার্সোনালি আমার কিন্তু 42 দিন জ্বর ছিল। আচ্ছা। এবং এই জ্বরের কারণ খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে দেখা গেছে এই জ্বরের কারণ হচ্ছে ইনফেকশাস মনোনিউক্লিওসিস। আচ্ছা। পাইরিক্সিয়া অফ আননোন অরিজিন এরকম আছে কিছু একটা, মানে কয়েকটা কারণ আছে খুঁজে পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আসলে পেশেন্টও অধৈর্য হয়ে যাওয়াটাই স্বাভাবিক আসলে। এবং অনেক সময় সাথে চিকিৎসকও অনেক সময় দেখা যায় চিন্তিত হয়ে পড়ে। কিছু কিছু কারণ আসলে খুঁজে পাওয়াটা অনেক সময় কঠিন হয়ে যায়। তবে এর পরিমাণটা খুব বেশি না, দেখা যায় অল্প কিছু ক্ষেত্রে। আরেকটা জিনিস একটু আমি জানতে চাই আপনার কাছে, যে আমরা যেটা করি যে জ্বর হলো, ওই যে যেমন একজন বলছিলেন যে সর্দি কাশি হয়, তিনি হয়তো একটা অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, তো জ্বর হলেই আমরা একটা অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলি। এটা হয়তো আমরা নিজেও খাচ্ছি, আমরা নিজেরাও অনেকে হয়তো জানি একটা অ্যান্টিবায়োটিক আমি নাম জানি, অথবা আমি হয়তো ফার্মেসিতে যাচ্ছি, সে একটা আমাকে অ্যান্টিবায়োটিক ধরিয়ে দিল। মানে এটা কতটা যুক্তিযুক্ত? আচ্ছা, এটা খুবই কমন একটা প্র্যাকটিস ইন আওয়ার কান্ট্রি। এটা আসলে খুবই, কি বলবো, এটা খুবই কষ্টের বা দুঃখের একটা কারণ। কারণ আমাদের দেশে, আমার কাছে চেম্বারে বলেন বা অনেক সময় হাসপাতালও, মানে অ্যান্টিবায়োটিক খেয়ে আসে না এরকম পেশেন্ট আসলে খুবই কম পাই। মানে 3 থেকে 5 দিনের দিন আসছে, অলরেডি সে হয়তো অ্যাজিথ্রোমাইসিন অথবা তার সিপ্রোফ্লক্সাসিলিন অথবা তার ক্যাপসুল সেপ্ট্রি 3-4 দিনের খেয়ে তারপর সে যখন একাধিকও আমরা শুনেছি, একাধিক 3-4টা হ্যাঁ 3-4টা অ্যান্টিবায়োটিক খেয়ে আসে, সে ফার্মেসির কাছে যায় এবং দেখা যায় এটা খেয়েছে। এটা খুবই ভুল। আচ্ছা, চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনি প্যারাসিটামল খেতে পারেন ম্যাক্সিমাম, কিন্তু কোনো সময় আপনি অ্যান্টিবায়োটিক খাবেন না। কারণ অ্যান্টিবায়োটিক শুধুমাত্র ব্যাকটেরিয়াল ইনফেকশনে কাজ করবে, এটাতে ভাইরাল ইনফেকশনে কোনো রোল নেই। যেমন আপনি ডেঙ্গুর কথা বললেন, এটাতেও মানে এখানে কিন্তু কোনো রোল নেই। শুধু আমি যে অ্যান্টিবায়োটিকগুলো মানে খাচ্ছি অপ্রয়োজনে, এটাতে হচ্ছে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা হারিয়ে ফেলছে। এর ফলে নতুন যেই আমাদের একটা টেনশনের কারণ, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। এর জন্য চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোদিনই অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। এই কথাটা সবাইকে আসলে আমরা মেসেজ দিতে চাই, যে আপনার শরীরে অ্যান্টিবায়োটিক লাগবে কিনা এবং কি ধরনের অ্যান্টিবায়োটিক লাগবে, কোন ডোজে লাগবে, এটা আপনার চিকিৎসক নির্ধারণ করবে। কারণ আপনার চিকিৎসকরা বলেন যে একটা নির্দিষ্ট সময় খাওয়া উচিত। আপনি যখন একটা অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, তার একটা নির্দিষ্ট সময় আছে, কিন্তু বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে না, আসলে 7 দিন হয়তো খাবার কথা, 10 দিন খাবার কথা, হয়তো আমরা জানি রোগীরা 3 দিন খাচ্ছে, 4 দিন খাচ্ছে, বা যে ফার্মেসি দিচ্ছে তারাও হয়তো বলছে যে এটা আপনি 2 দিন খান, 3 দিন খান। তো তারাও তো আসলে জিনিসটা হয়তো না বুঝে এটা করছে, একদমই না বুঝে, এবং এটা একটা ম্যালপ্র্যাকটিস। এটা অবশ্যই থামানো উচিত। এটার ব্যাপারে আপনার কথা বলা উচিত, আমার কথা বলা উচিত, সবাইকে কথা বলা উচিত। কারণ যত দিন যাচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে কথা হচ্ছে। যেমন আমরা যদি একটু আসি আরেকটা জ্বরের কথা আপনি বলছিলেন, আমরা একটু টাইফয়েড নিয়ে একটু শুনবো, হয়তো আমাদের একটু সময় আছে। টাইফয়েডের ক্ষেত্রে তো অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয়, আমরা জানি। তো টাইফয়েডের জ্বরটা কেমন হয় আসলে? টাইফয়েডের জ্বরটাও কিন্তু একটি খুবই তীব্র মাত্রার একটি জ্বর। এটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, কিন্তু দেখা যায় পেশেন্টের 102, 3, 4, 5 পর্যন্ত এই জ্বর উঠতে পারে। এবং জ্বরের সাথে সাধারণত একটু মাথা ব্যথা, অনেকের ক্ষেত্রে একটু বমি, অনেকের ক্ষেত্রে একটু পেট ব্যথা এরকম থাকে। এছাড়া আর খুব একটা উপসর্গ থাকে না। এবং এই যে বললাম যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের জন্য যে কাজটা হয়েছে, সেটা অনেকগুলো অ্যান্টিবায়োটিকে দেখা যায় এখন ফেল করে। মুখে খাওয়ার অ্যান্টিবায়োটিক তো বলতে গেলে আসলে কাজই করে না। সেই ক্ষেত্রে এন্টারিক ফিভার বা টাইফয়েডের ক্ষেত্রে আমরা আসলে ইনজেক্টেবল ফর্মে সেফট্রাক্সোন, যেটা 2 গ্রাম করে দিনে 2 বার করে, আমরা ইনজেকশন সেফট্রাক্সোন, মানে আমরা কয়েক বছর আগেও যদি বলি, আমার মনে হয় যে তখনও তো আপনি সিপ্রোফ্লক্সাসিলিন, লিভোফ্লক্সাসিলিন এগুলাতে হয়তো বা কাজ করতো, কিন্তু এখন ম্যাক্সিমামই দেখা যায় কাজ করে না। ফলে আমাদের সেফট্রাক্সোন 2 গ্রাম দিনে 2 বার করে বা 12 আওয়ারলি 14 দিনের একটি কোর্স। মানে যতক্ষণ আপনার এই জ্বরটা অনেক দিন থাকে, অনেক সময় 14-15 দিনের জ্বরও পেশেন্ট আমাদের কাছে নিয়ে আসে। এবং এই পেশেন্ট যদি ট্রিটমেন্ট না করা হয়, তাহলে কিন্তু সেপ্টিসেমিয়া হয়ে ডেথ বা মৃত্যুর একটি কারণ। সুতরাং এন্টারিক ফিভারের তো অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে। মানে এটা যেহেতু একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, অবশ্যই এটা তো উইদাউট অ্যান্টিবায়োটিক ছাড়া এটা ভালো হবে না। এবং ওই যে আপনি বলছেন যে প্রপার অ্যান্টিবায়োটিক, যেটা প্রপার অ্যান্টিবায়োটিক, প্রপার ডিউরেশন, প্রপার ডোজ, সেটা ছাড়া এটা আসলে ভালো হবে না। একটা আমরা কালচারের কথা শুনি, আসলে জ্বর হলে আসলে অ্যান্টিবায়োটিক না নিয়ে, আমার মনে হয় আপনারা যেটা বলেন, চিকিৎসকরা পরামর্শ দেন বা আপনারাই পরামর্শ দেন, যেটা একটা আসলে কালচার করা উচিত। সেটা করে এন্টারিক ফিভারের ক্ষেত্রে ব্লাড কালচার আমরা অবশ্যই করি, বা অন্য ক্ষেত্রে হয় কি যে অ্যান্টিবায়োটিক যখন খেয়ে আসে, তখন ব্লাড কালচার অনেক সময় নেগেটিভ পাই আমরা। ফলে আমরাও একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। কিন্তু দেখা যদি অ্যান্টিবায়োটিকটা না খেয়ে আসে পেশেন্ট, তখন আমাদের ব্লাড কালচার পজিটিভ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে এই ক্ষেত্রে, মানে টাইফয়েডের ক্ষেত্রে রোগটা নির্ণয় করে প্রপার অ্যান্টিবায়োটিক ছাড়া এবং
একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা দরকার হয় এটাতে আসলে, সেটা একটা বিষয়। আরেকটা জ্বরের কথা আপনি বলছিলেন যেটা খুব কমন, প্রস্রাবে ইনফেকশন, ইউটিআই নিয়ে আপনি বলছিলেন, তো এটা কি যে কারো হতে পারে? হ্যাঁ, এটা মূলত আসলে ফিমেলদেরই বেশি হয়, এছাড়া অ্যাডাল্ট মেলদেরও হতে পারে, পুরুষদেরও হতে পারে, শুধু যে কারোরই হতে পারে, তবে ফিমেলদের বা মহিলাদের এটা একটু কমন, ডায়াবেটিক পেশেন্টদের জন্য এটা কমন, তারপর হচ্ছে পোস্ট মেনোপোজাল লেডি তাদের জন্য কমন। আর মেলদের ক্ষেত্রে দেখা যায় বয়স হলে একটা প্রোস্টেট, এটা একটা কারণ। কারো যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে তাদের জন্য কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এটাতে জ্বরটা কেমন আসলে হয়? আচ্ছা, ইউটিআর পেশেন্টের জ্বর সাধারণত দেখা যায় এটা মৃদু থেকে এটা তীব্র পর্যন্ত হতে পারে, এবং মূলত জ্বরটা আসলে কেঁপে কেঁপে আসে, যেটাকে আমরা বলি চিলস অ্যান্ড রাইগর। এবং জ্বরের সাথে দেখা যায় যে প্রচণ্ড প্রস্রাব করার সময় জ্বালা পোড়া হয়। যখন সে প্রস্রাব করতে যাবে তখন প্রচণ্ড জ্বালা পোড়া হবে। অনেক সময় দেখা যায় তলপেটে ব্যথা থাকে, প্রস্রাব ঘন ঘন হয়, অনেক সময় দেখা যায় পিছনে ব্যথা থাকে, জ্বর তো থাকেই, সাথে মুখে রুচি চলে যাওয়া, এই ধরনের সিমটম সাধারণত জ্বরের সাথে। এই যে কাঁপুনির কথাটা আপনি বললেন যে এটা কেঁপে কেঁপে হতে পারে। তো এই ক্ষেত্রে আসলে চিকিৎসা কি, অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা? হ্যাঁ, এই ক্ষেত্রে যে আমরা ইউটিআর ক্ষেত্রে একই পাচ্ছি, যে যেহেতু অ্যান্টিবায়োটিক মানে এত বেশি অ্যাবিউজ হয়, ব্যবহার হয়ে যাচ্ছে, ইউটিআর ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এখন দেখা যায় মুখে খাওয়ার কোনো অ্যান্টিবায়োটিকই কাজ করে না, এবং অনেক সময় আমাদের শুরুই করতে হয় মেরোপেনাম দিয়ে, শুরুই করতে হয় আইভি খুবই হাই অ্যান্টিবায়োটিক দিয়ে, মানে, এবং এটা দিন দিন এটার প্রবণতা আরো বাড়ছে। দেখা যায় পেশেন্ট আমাদের কাছে সেপ্টিসেমিয়া বা অনেক সময় দেখা যায় সেপ্টিক শক নিয়েও আসতেছে, তখনও আমাদের আসলে কিছু করার থাকে না, এত ক্রিটিক্যাল হয়ে যায় যেটা হওয়ার কথা ছিল না। হ্যাঁ, ফলে দেখা যায় যে যখন একটা পেশেন্ট ক্রিটিক্যাল হয়ে যায় তার অনেক সময় আইসিইউ সাপোর্ট লাগে, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক লাগে, অ্যান্টিবায়োটিকের কস্ট অনেক বেশি, তারপর হসপিটাল অ্যাডমিশন লাগে, এগুলো সব কিছুই কিন্তু আমাদের জন্য একটা অর্থনৈতিক বার্ডেন আমাদের মতো একটি দেশের জন্য। সুতরাং অ্যান্টিবায়োটিক খাওয়ার ব্যাপারে সবাইকে আসলে সচেতন হতে হবে। বিশেষ করে জ্বরের চিকিৎসার ক্ষেত্রে আপনি ইনফেকশাস ডিজিজ যেগুলো বললেন, সেটার ক্ষেত্রে আমার মনে হয় যে মানে অ্যান্টিবায়োটিকের প্রয়োগটা আমার মনে হয় যে আরো বেশি আসলে মানে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, এবং এটা নিয়ে আসলে কাজও করতে হবে মনে হয় আমাদের। আমরা তো শুনছি যে ফার্মেও অনেক সময় যে আমরা যে পোল্ট্রিতেও ব্যবহার হয় অ্যান্টিবায়োটিক, কারণ হ্যাঁ অবশ্যই যে পোল্ট্রিতে যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে, যে নানাভাবে এটা আসলে মানে ব্যবহার হচ্ছে, এবং এই কারণেই আসলে বোধহয় কঠিন হয়ে যাচ্ছে, এবং সাধারণ জ্বরগুলো বোধহয় আমাদের জন্য সামনে কঠিন হয়ে যাবে চিকিৎসা করা। জি, অসংখ্য ধন্যবাদ ডাক্তার ঈশিতা বিশ্বাস। জ্বর নিয়ে আমরা অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে, এবং আমরা ডেঙ্গু সম্পর্কেও জানলাম। দর্শক যেমনটা বলছিলেন আমাদের বিশেষজ্ঞ, বিশেষ করে যেহেতু আমরা এটা একটা ডেঙ্গুর সিজন, ডেঙ্গুর ব্যাপারে আমরা একটু বিশেষ করে বলতে চাই যে এই সময় আমাদের একটু বিশেষ সতর্ক থাকা উচিত, এবং ডেঙ্গু থেকে কিভাবে আমরা বাঁচবো আমরা কিন্তু জানি, এটা আমরা জানি, টেলিভিশনেও দেখানো হচ্ছে, অনেক জায়গায় পত্রপত্রিকাও আছে, কিন্তু সচেতনতার জায়গাটাই বোধহয় ঘাটতি থাকছে। তো সেইটা নিয়ে অবশ্যই আমাদের কাজ করতে হবে, বিশেষ করে আমাদের বাসায় যাদের ছোট বাচ্চা আছে বা বয়োবৃদ্ধ লোক আছে তাদের ক্ষেত্রে কিন্তু ডেঙ্গু জটিল হতে পারে, তাদের বিষয়ে আমাদের বিশেষ সতর্কতা নিতে হবে। দর্শক, আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, সামনের দিনে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে।